আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ। তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বেসিক তথ্য ও আলোচনা। অর্থাৎ আমি যে তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করব এগুলো হচ্ছে তড়িৎ রসায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরবর্তীতে আমরা যখন নান্সড ইকুয়েশন, বিভিন্ন ধরনের রিচার্জেবল ব্যাটারি, এ ধরনের ব্যাটারিগুলো পড়বো, অর্থাৎ কোষ নিয়ে পড়াশোনা করব, তখন এই বিষয়গুলো অবশ্যই আমাদের লাগবে। এবং এই বিষয়গুলো একটা বেসিক তথ্য, আমি বলেছি এখানে বেসিক তথ্য, অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল থিংস। যেমন একটি বিল্ডিং এর মেইন জিনিস হলো তার ফাউন্ডেশন। যদি সেটা ঠিক হয় তাহলে উপরের তলাগুলো, অর্থাৎ আমরা আস্তে 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 এগুলাকে শক্তভাবে উঠাতে পারি। ঠিক একইভাবে এখানে যে জিনিসগুলো এখন আমি আলোচনা করব, বেসিক জিনিস অর্থাৎ মূল জিনিস, এই জিনিসগুলো যদি আমার জানা থাকে তাহলে আমি তড়িৎ রসায়নের পরবর্তী অংশগুলো খুব ভালোভাবেই শিখতে পারবো এবং জানতে পারবো। এটা আমার জন্য অনেকটুকু সহজ হয়ে যাবে। সেজন্যই এই তথ্যগুলো অর্থাৎ এই পড়াগুলোকে খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। তারপরে মুখস্থ করার চেষ্টা করবা। আমি যেটা বরাবর বলে থাকি যে সবসময় পড়াটাকে আগে বোঝার চেষ্টা করবা এবং বেসিক জিনিসটাকে স্ট্রং করবা, তারপরে মুখস্থ করবা। তাহলে যেকোনো পড়াই অনেক সহজ মনে হবে। প্রথমেই আসি আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ। আমরা আগের ক্লাসে তড়িৎ বিশ্লেষণ নিয়ে পড়াশোনা করেছি। এখন এই তড়িৎ বিশ্লেষণটা কোথায় কাজে লাগে সেটা আমরা একটু দেখে নেই। বিশেষ করে ধাতু নিষ্কাশনে, ধাতু বিশোধন, বিভিন্ন রাসায়নিক বস্তুর উৎপাদন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাপক ব্যবহার করা হচ্ছে। এখানে শিল্প ক্ষেত্রে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার কয়েকটি উদাহরণ দেওয়া হলো। ১. গলিত সোডিয়াম ক্লোরাইডের লবণ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায়। রাও পদ্ধতি, অর্থাৎ আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে কোনো ধাতু নিষ্কাশন করতে পারবো। ২ নম্বর, জলীয় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করে আমরা সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম ক্লোরেট প্রস্তুত করতে পারবো। অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা তড়িৎ বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ধাতুকে আমরা নিষ্কাশন করতে পারি। আবার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম ক্লোরেট তৈরি করতে পারবো। ৩ নম্বর, ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ। ব্রাইন মানে হচ্ছে, আমি একটু বলে নেই, ব্রাইন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটি ঘন জলীয় দ্রবণ, সেটাকে বলা হয় ব্রাইন। সম্পৃক্ত জলীয় দ্রবণ থেকে ক্লোরিন, হাইড্রোজেন এবং কৌষ্টিক সোডা উৎপাদন করা যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইডের ৩টি লবণ আছে এখানে, একটি গলিত লবণ, একটি জলীয় দ্রবণ আর একটা হচ্ছে ব্রাইন। এই গলিত লবণ যেটা জাস্ট গলানো হয়, আর জলীয় দ্রবণ হচ্ছে পানি, আমরা পানিতে একটু দ্রবীভূত করে নেই। তারপর ব্রাইন মানে হচ্ছে সেখানে সম্পৃক্ত, অর্থাৎ একটি দ্রবণে যে পরিমাণ, সর্বোচ্চ যে পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে সেটাকে বলা হয় সম্পৃক্ত জলীয় দ্রবণ, আর সেটাকেই বলবো আমরা ব্রাইন। তাহলে আমরা দেখলাম ব্রাইন থেকে আমরা ক্লোরিন, হাইড্রোজেন এবং কৌষ্টিক সোডা উৎপাদন করা যায়। ৪ নম্বর পয়েন্ট, গলিত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম নিষ্কাশন করতে পারি। তাহলে আমরা দেখলাম ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকেও আমরা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম নিষ্কাশন করতে পারি। ৫ নম্বর পয়েন্ট, বক্সাইট থেকে, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম, বক্সাইট বলতে এখানে অ্যালুমিনা বলা হচ্ছে, Al2O3 এর একটা খনিজ বলা হয় এটাকে। তাহলে বক্সাইট থেকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি। ৬ নম্বর পয়েন্ট, অ্যালুমিনিয়ামের অ্যানোডিক জারণ ও অ্যালুমিনিয়াম ধাতুকে রঙিনকরণ। ৭ নম্বর পয়েন্ট, অপরিশোধিত তামাকে অ্যানোড হিসেবে ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তামার বিশুদ্ধীকরণ। অর্থাৎ আমরা কোনো অবিশুদ্ধ তামাককে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধকরণ করতে পারি। ইলেক্ট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন দ্বারা ধাতব বস্তুর ক্ষয়রোধ ও ঔজ্জ্বল্য বৃদ্ধি করা যায়। অর্থাৎ এখানে আমরা দেখলাম কি, যে যেকোনো ধরনের অবিশুদ্ধ ধাতুকে, মূলত সেখানে তামার কথা বলা হয়েছে, যেসব ধাতুর তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব, ওই ধাতুগুলো কি করা যায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অবিশুদ্ধ থেকে বিশুদ্ধকরণ করা যায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। আবার ইলেক্ট্রোপ্লেটিং, এই ইলেক্ট্রোপ্লেটিং করা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। আর এই ইলেক্ট্রোপ্লেটিং এর মাধ্যমে যেকোনো ধাতুর ঔজ্জ্বল্য বৃদ্ধি করা যায়, ক্ষয়রোধ করা যায়। তারপরে এভাবে যেমন আমরা নিকেলের প্রলেপ দিয়ে ঘড়ির চেইন যে ব্যবহার করে থাকি, সেটা সাধারণত আমরা নিকেলের প্রলেপ দিয়ে এই ঘড়িটাকে
ক্ষয়রোধ এবং থেকে রক্ষা করতে পারি এবং উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়। কারণ হচ্ছে নিকেল যখন প্রলেপ দেই, নিকেল বায়ুর সংস্পর্শে সাধারণত বিক্রিয়া করে না। কারণ এটা অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু অর্থাৎ অনেকটা নিষ্ক্রিয় ধাতু। যার কারণে এই ধাতু দ্বারা যখন আমরা ঘড়ির উপরে প্রলেপ দেই, তখন ঘড়ি ক্ষয়রোধ প্রাপ্ত হয় এবং তার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখলাম তড়িৎ বিশ্লেষণ আ বাণিজ্যিকভাবে বা শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। এরপর আসি আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজ এটার সাথে আমরা অনেকটি পরিচিত। নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি। এই ধাতুর সক্রিয়তা সিরিজ অর্থাৎ ধাতুগুলোকে তাদের সক্রিয়তার ক্রমানুসারে একটি সিরিজের মধ্যে সাজানো হয়েছে। আর এই সিরিজটাকে বলা হয় ধাতুর সক্রিয়তা সিরিজ। আর এই সিরিজের মধ্যে যেমন এখানে এই সিরিজ এই প্রত্যেকটা ধাতুকে তাদের সক্রিয়তার ক্রমানুসারে সাজানো হয়েছে। আর এটি হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। এখানে যে ধাতুটি যত উপরে থাকবে সে তত বেশি সক্রিয়। অর্থাৎ এখানে লিথিয়াম পটাশিয়ামের চেয়ে বেশি সক্রিয়। আবার পটাশিয়াম বেরিলিয়ামের চেয়ে বেশি সক্রিয়। এখানে কোবাল্টের চেয়ে উপরের যতগুলো ধাতু আছে সবগুলোই কোবাল্টের চেয়ে বেশি সক্রিয়। আবার কোবাল্টের নিচে যে ধাতুগুলো আছে এই সবগুলোই হচ্ছে কোবাল্টের চেয়ে কম সক্রিয়। এখন এখানে আমরা কিছু জিনিস একটু লক্ষ্য করি যে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত যে ধাতুগুলো আছে এগুলো পানি থেকে সহজেই হাইড্রোজেন সরিয়ে ফেলতে পারে। যেমন এখানে আমরা যদি বিক্রিয়াটি দেখাই, লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। একইভাবে আমরা যদি দেখাই এখানে সোডিয়াম যদি দেই তাহলে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর ব্যারিয়াম যদি দেখাই তাহলে ব্যারিয়াম সেক্ষেত্রে পানির সাথে বিক্রিয়া করে বেরিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কিন্তু ম্যাগনেসিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এই ধাতুগুলো পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে না। কিন্তু এরা স্টিম মানে অর্থাৎ উত্তপ্ত পানির সাথে বিক্রিয়া করে তখন জিঙ্ক হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। তার মানে কি হচ্ছে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত ধাতুগুলো খুবই সক্রিয়, ম্যাগনেসিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত ধাতুগুলো সোডিয়াম থেকে লিথিয়াম পর্যন্ত ধাতুগুলোর চেয়ে কম সক্রিয়। যার কারণে তারা পানিকে সাথে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন গ্যাস সরিয়ে নিতে পারে না। কিন্তু উত্তপ্ত অবস্থায় অর্থাৎ পানিকে যদি আমরা উত্তপ্ত করি তখন তারা সহজে হাইড্রোজেন গ্যাস সরিয়ে নিতে পারে। কিন্তু উপরের ধাতুগুলো উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাস সরাতে পারবে কারণ তারা স্বাভাবিক অবস্থায় যখন পানি থেকে হাইড্রোজেন সরাতে পারে তখন উত্তপ্ত অবস্থায় পানি সরাতে পারবে তার জন্য আরো সহজ হয়ে যাবে। তারপরে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোবাল্ট, নিকেল, টিন, লেড এরা অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস সরাতে পারে। অর্থাৎ এখানে লিথিয়াম থেকে লেড পর্যন্ত যে ধাতুগুলো আছে এরা সবাই কি করতে পারে অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস সরিয়ে নিতে পারে। কারণ হচ্ছে এখানে এই যে লেড থেকে লিথিয়াম পর্যন্ত সবগুলো ধাতুই হচ্ছে হাইড্রোজেনের উপরে। প্রত্যেকটি ধাতুই হাইড্রোজেনের উপরে। যার কারণে এটা প্রত্যেকটি ধাতুই হাইড্রোজেন থেকে অধিক সক্রিয়। আর হাইড্রোজেন থেকে অধিক সক্রিয় হওয়ার কারণেই তারা কি করতে পারে সহজেই হাইড্রোজেন কন্টেইনিং যে সাবস্টেন্স গুলো আছে তা থেকে সহজে হাইড্রোজেনকে সরায় নিতে পারে। যেমন পানি থেকে হাইড্রোজেনকে তারা লিথিয়াম সরায় নিতে পারে। তারপর জিঙ্ক পানি থেকে হাইড্রোজেন উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন সরায় নিতে পারে। আবার অ্যাসিড থেকে টিন হাইড্রোজেন সরায় নিতে পারে। অথবা অ্যাসিড থেকে আমরা যদি সোডিয়াম ব্যবহার করি সোডিয়ামও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সহজে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। অর্থাৎ এখানে লিথিয়াম থেকে লেড পর্যন্ত সবগুলো ধাতুই হাইড্রোজেন গ্যাস থেকে সক্রিয় যার কারণে এরা এরা কি করতে পারে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে সহজেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড না এখানে যে কোনো অ্যাসিড যদি হয় যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এই ধরনের যত অ্যাসিড আছে সব অ্যাসিড থেকেই হাইড্রোজেনকে সরায় দিতে পারবে লিথিয়াম থেকে লেড পর্যন্ত এই ধাতুগুলো। কিন্তু এখানে হাইড্রোজেনের নিচে কিছু ধাতু আছে আমরা দেখতে পাচ্ছি কপার, মার্কারি, সিলভার, গোল্ড। এই ধাতুগুলো হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। যার কারণে এই ধাতুগুলো অর্থাৎ কপার, মার্কারি, সিলভার, গোল্ড এরা হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না কোনো যৌগ থেকেই। অর্থাৎ যেমন পানি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে আমরা উদাহরণ নিয়েছি পানি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই সাবস্টেন্স গুলো থেকে অর্থাৎ এই পদার্থগুলো থেকে হাইড্রোজেন গ্যাসকে তারা প্রতিস্থাপন করতে পারে না কারণ হচ্ছে তারা হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। তার মানে আমরা বলবো এখানে হাইড্রোজেনের চেয়ে অধিক সক্রিয় ধাতুগুলি কেবলমাত্র অ্যাসিড এবং পানি থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে কিন্তু হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতুগুলো পানি এবং অ্যাসিড থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। এগুলো কিছু আমাদের বৈশিষ্ট্য সক্রিয়তা সিরিজের। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন কোষ তৈরি করে থাকি আমরা যেমন গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। তো গ্যালভানিক কোষে
যদি আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের দণ্ড ডুবানো হয় এবং সেখানে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে। আর কপার সালফেটের দ্রবণে কপার দণ্ডকে ইলেকট্রোড হিসেবে ডুবানো হয় এবং সেখানে কপার সালফেটের যে কপার আয়নটি থাকে সেটি সাধারণত অর্থাৎ কপার ক্যাথোড দণ্ডটি ক্যাথোড হিসাবে কাজ করে থাকে। এটা কেন? অর্থাৎ সক্রিয়তা সিরিজের মধ্যে যে ধাতুটি উপরে থাকবে সেটি বেশি সক্রিয় এবং সেটি ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ সে জারণ ঘটাবে। সেটি অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক অনেক উপরে কপারের চেয়ে। সেজন্য যখন আমরা জিঙ্ক এবং কপার দণ্ডকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব, সেখানে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে কারণ জিঙ্ক অধিক সক্রিয় এবং জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে। অন্যদিকে যদি কপার থাকে তাহলে কপার তো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, কারণ কোনো ধাতুই ইলেকট্রন গ্রহণ করে না। আমরা দেখেছি যে কপার আয়নও ইলেকট্রন গ্রহণ করতে পারে। জিঙ্ক যে ইলেকট্রনগুলো ত্যাগ করবে সেই ইলেকট্রনগুলো কপার সালফেটের যে দ্রবণ থাকবে সেই দ্রবণে বিদ্যমান যে কপার আয়ন সেই আয়ন ইলেকট্রনগুলো গ্রহণ করবে, অর্থাৎ সেখানে বিজারণ ঘটবে, তখন সেটি ক্যাথোড হিসাবে কাজ করবে। তার মানে এখান থেকে আমরা কি জানলাম যে এখানে যদি কোনো সক্রিয়তা সিরিজের মধ্যে আমরা অবস্থিত ধাতুগুলোর মধ্যে যে ধাতু বেশি সক্রিয় হবে সেটি অ্যানোড হিসাবে কাজ করবে আর কম সক্রিয় ধাতুটি ক্যাথোড হিসাবে কাজ করবে। যেমন এখানে যদি আমি হাইড্রোজেন এবং কপার নেই তাহলে হাইড্রোজেন এখানে অ্যানোড হিসাবে কাজ করবে, কপার ক্যাথোড হিসাবে কাজ করবে। আবার আমি যদি কপার এবং মার্কারি নেই তাহলে কপার অ্যানোড হিসেবে কাজ করবে, মার্কারি ক্যাথোড হিসেবে কাজ করবে। এখানে যদি আমি জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ নেই তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, জিঙ্ক ক্যাথোড হিসেবে কাজ করবে। আবার আমি যদি জিঙ্ক এবং ক্রোমিয়াম নেই তাহলে ক্রোমিয়াম ক্যাথোড হিসেবে কাজ করবে, জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। অর্থাৎ অধিক সক্রিয় ধাতুটি অ্যানোড হিসেবে কাজ করবে এবং সেটা জারিত হবে, আর কম সক্রিয় ধাতুটি ক্যাথোড হিসেবে কাজ করবে এবং সেখানে বিজারণ বিক্রিয়া ঘটবে। এই ছিল আমার ধাতুর সমূহের সক্রিয়তা সিরিজ নিয়ে আলোচনা। তোমরা বইতে দেখবা এটার বিশদ বর্ণনা দেওয়া আছে ইন ল্যাঙ্গুয়েজে। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোই ওখানে বর্ণনা আকারে দেওয়া আছে। তোমরা যদি অর্থাৎ এই সিরিজটা মনে রাখার চেষ্টা করো তাহলে তোমার ওই বর্ণনাগুলো তোমার কাছে সহজ হবে এবং আমার মনে হয় আর তোমাদের ওগুলো খুব বেশি পড়ারও দরকার হবে না। তাহলে এই পয়েন্টগুলোকে যদি ভালোভাবে মনে রাখার চেষ্টা করো তাহলে তোমরা সহজেই সক্রিয়তা সিরিজ সম্পর্কে ধারণা পেয়ে যাবা এবং সহজে মনে রাখতে পারো। এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস। পরীক্ষায় হয়তো এভাবে আসবে না, ১ নাম্বার ২ নাম্বার কোয়েশ্চেন আসতে পারে। বাট তোমার এই জিনিসগুলো যদি আমি না জানি একটা কোষ তৈরি করতে পারবো না। এগুলো যদি আমরা না জানি তাহলে পানির সাথে এবং অ্যাসিডের সাথে কোন ধাতু বিক্রিয়া করে হাইড্রোজেন সরাতে পারবে সেটা আমরা জানবো না। তাহলে এই ধাতুগুলো অবশ্যই আমাদেরকে এর জন্য এগুলা মনে রাখতে হবে। আর ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এটি সবাই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। আর আমি যে পয়েন্টগুলো বলেছি এগুলো খুবই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। এবার আসি আমরা ধাতুর জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া। আমরা জানি যে কোষে যে বিক্রিয়াগুলো হয়ে থাকে যেমন গ্যালভানিক কোষ অথবা আহ, আমরা অন্য যে কোনো কোষ যদি নেই, যেমন তারপরে হতে পারে আমাদের ইলেকট্রোলাইটিক সেল, সেই তড়িৎ বিশ্লেষণ কোষ, সবগুলো কোষে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, অর্থাৎ সেখানে রেডক্স বিক্রিয়া হয়। তা এই রেডক্স বিক্রিয়ার দুটি অংশ, একটা হচ্ছে জারণ অংশ আর একটা হচ্ছে বিজারণ অংশ। একটি অংশে বিজারক ইলেকট্রন ত্যাগ ও অপর অংশে জারক ইলেকট্রন গ্রহণ হয়ে থাকে, জারক ইলেকট্রন গ্রহণ হয়ে থাকে। তাই প্রতিটি অংশকে রেডক্স বিক্রিয়ার অর্ধবিক্রিয়া বলে, যেমন জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া। আমরা এই যে রেডক্স বিক্রিয়াটি কোষে যে বিক্রিয়া হয় দুটি বিক্রিয়া হয়, একটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। অর্থাৎ এখানে জারণ অর্ধবিক্রিয়া কি হয় সেটা আমরা একটু দেখে নিই। রেডক্স বিক্রিয়ায় বিজারক যে ইলেকট্রন ত্যাগ করে জারক পদার্থ তা গ্রহণ করে থাকে। অর্থাৎ জারক পদার্থ কাকে বলে? যারা অন্যকে জারিত করে আর নিজে বিজারিত হয়। তাহলে বিজারকে সেখানে বিজারক যে ইলেকট্রন ত্যাগ করে জারক পদার্থ সেটি ইলেকট্রন গ্রহণ করে থাকে। বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। এতে কারণ হচ্ছে এখানে জারক পদার্থ বিজারককে জারিত করতে সহযোগিতা করে। জারিত করা মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এখানে বিজারক ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ত্যাগ করে সে জারিত হচ্ছে। কার দ্বারা জারিত হচ্ছে? জারক দ্বারা জারিত হচ্ছে। তাহলে এতে বিজারকের সংশ্লিষ্ট পরমাণুর অক্সিডেশন নাম্বার, ON মিনস হলো অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়। একে জারণ অর্ধবিক্রিয়া বলে। আর বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়ায় জারক কর্তৃক ইলেকট্রন গ্রহণের ফলে এর সংশ্লিষ্ট মৌলের পরমাণুটি বিজারিত হয়। এতে জারকের সংশ্লিষ্ট পরমাণু অক্সিডেশন নাম্বার হ্রাস পায়। একে বিজারণ অর্ধবিক্রিয়া বলে। যেমন আমরা সহজে মনে রাখি, আমরা একটু সহজভাবে মনে রাখার চেষ্টা করি। এখানে জারণ অর্ধবিক্রিয়াটি হচ্ছে কি, আমরা জানি কোষের দুটি অংশে দুটি বিক্রিয়া হয়। একটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া হয় আর একটা ক্যাথোডে বিক্রিয়া হয়। আমরা জানি অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে
সব সময় বিজারণ ঘটে। আর জারণ ঘটে মানে কি হচ্ছে ইলেকট্রন ত্যাগ হয়। ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। আর বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে যেখানে বিজারণ ঘটে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ ঘটে সেটাকে বলা হয় বিজারণ অর্ধবিক্রিয়া। আমরা সহজে এটা ভাবে মনে রাখবো যে আমি আবার একটু বলি যে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে এমন একটি অর্ধবিক্রিয়া যেখানে ইলেকট্রন ত্যাগ হয় অর্থাৎ যেখানে জারণ ঘটে তাকে জারণ অর্ধবিক্রিয়া বলে এবং এটি অ্যানোডে ঘটে বলে এটাকে অ্যানোড বিক্রিয়া অর্ধবিক্রিয়াও বলা হয়। আর বিজারণ অর্ধবিক্রিয়া মানে হচ্ছে যে যে অংশে অর্থাৎ কোষের যে অংশে ইলেকট্রন গৃহীত হয় অর্থাৎ বিজারণ ঘটে সেটাকে বলা হয় বিজারণ অর্ধবিক্রিয়া। আর আমরা জানি ক্যাথোডে বিজারণ ঘটে এজন্য ক্যাথোড এই বিক্রিয়াকে ক্যাথোড অর্ধবিক্রিয়াও বলা হয়। তাহলে আমরা এখানে আরো দুটো নাম জানলাম। জারণ অর্ধবিক্রিয়া মানে হচ্ছে অ্যানোড অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া মানে হচ্ছে ক্যাথোড অর্ধবিক্রিয়া। এখন আমরা একটা উদাহরণ নিই যে আমরা গ্যালভানিক কোশ্চেন যেটা আমরা সবসময় আলোচনা করে থাকি সে এখানে আমরা কপার সালফেট দ্রবণে জিঙ্ক ধাতুর পাত ডুবালে যখন জিঙ্ক ধাতু ও কপার আয়নের মধ্যে বিক্রিয়া ঘটে এবং জিঙ্ক প্রমাণিত হয় জিঙ্ক ধাতু সক্রিয়তা কপার ধাতুর চেয়ে বেশি। এই যে আমরা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে সক্রিয়তা সিরিজের মধ্যে যে ধাতুটি যত উপরে হবে তার সক্রিয়তা তত বেশি হবে। জিঙ্কের সক্রিয়তাটা কপারের চেয়ে বেশি হওয়ার কারণে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে সে জারিত হবে। আর এর জন্য জিঙ্ক অ্যানোড হিসাবে কাজ করে থাকে। এই জন্য এটা হচ্ছে বলা হয় জারণ অর্ধবিক্রিয়া। অন্যদিকে কপার জিঙ্কের চেয়ে কম সক্রিয় হওয়ার কারণে সে ইলেকট্রন কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করবে। কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে সে কপারে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ সেখানে বিজারণ অর্ধবিক্রিয়া ঘটে। যেটা গ্যালভানিক সেলে আমরা অনেকবারই দেখিয়েছি জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রনগুলো তার মধ্য দিয়ে কপার সালফেট দ্রবণে যায়। কপার ইলেকট্রন গ্রহণ করতে পারবে না কারণ হচ্ছে কোনো ধাতুই ইলেকট্রন গ্রহণ করবে না। ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় ইলেকট্রন ত্যাগ করবে। এখন কে ত্যাগ করবে জিঙ্ক না কপার? তাহলে এখানে নির্ভর করবে সক্রিয়তার উপরে। যেহেতু জিঙ্ক সক্রিয় বেশি সেক্ষেত্রে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে। ওই যে আমরা বলি মাইট ইজ রাইট, যার শক্তি বেশি সেই সেখানে যে নিয়ম প্রভাব বিস্তার তৈরি করবে সেই নিয়মে প্রযোজ্য হবে। এখানে জিঙ্ক যেহেতু কপারের চেয়ে বেশি সক্রিয় তাহলে জিঙ্ক কি করবে ইলেকট্রন ত্যাগ করবে। সেই ইলেকট্রন ত্যাগ করে জারিত হচ্ছে অর্থাৎ এখানে জারণ বিক্রিয়া হচ্ছে এবং এটা অ্যানোড হিসেবে কাজ করে বিধায় এটা অ্যানোড অর্ধবিক্রিয়াও বলা হয়। আর এটাকে বলা হয় জারণ অর্ধবিক্রিয়া। আর কপার যে জিঙ্ক যে ইলেকট্রন গুলো ত্যাগ করছে সেটা আমরা দেখেছি গ্যালভানিক কোষে বহির তার দিয়ে সেটা আবার কপার সালফেট দ্রবণে চলে আসে। কপার সালফেট দ্রবণে কপার আয়ন থাকে। সেই কপার আয়নগুলো জিঙ্ক যে ইলেকট্রন গুলো ত্যাগ করে সেই ইলেকট্রন গুলো গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এখানে ক্যাথোডে বিজারণ হচ্ছে। তাহলে এটা এইজন্য এটাকে ক্যাথোড অর্ধবিক্রিয়াও বলা হয়। তাহলে আমি এটাকে বলা হয় জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এটাকে বলা হয় অ্যানোড অর্ধবিক্রিয়া, এটাকে বলা হয় ক্যাথোড অর্ধবিক্রিয়া। তাহলে আমরা দেখলাম জারণ অর্ধবিক্রিয়া কাকে বলে আর বিজারণ অর্ধবিক্রিয়া কাকে বলে। এখন এখানে একটি বিষয় যে তড়িৎ প্রবাহ আমরা যখন কোনো একটা সেল লিখি সেখানে আমরা তড়িৎ একটা মান লিখি, তড়িৎ বিভবের মান লিখি। যেমন এখানে গ্যালভানিক সেল যেটা আমরা বলে থাকি জিঙ্ক সালফেট এবং কপার সালফেটের দ্রবণ নিয়ে আমরা যে কোষ তৈরি করে থাকি। যেমন এখানে জিঙ্ক সালফেটের দ্রবণ, এখানে জিঙ্কের দণ্ড, কপার সালফেটের দ্রবণ, এখানে কপার দণ্ড। এরপর আমরা সল্ট ব্রিজ দ্বারা দুটি দ্রবণকে যুক্ত করি এবং দুটি তড়িৎদ্বারকে আমরা একটা ধাতুর তার দ্বারা যুক্ত করে থাকি। এটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ। এখন এই গ্যালভানিক কোষের মধ্যে যখন একটা তড়িৎ বিভব লিখি আমরা যে কোষ বিভব এটাকে 1.1 ভোল্ট লিখে থাকি। এখন এটা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা আমরা বলছি এখানে দুটি তড়িৎদ্বার আছে। এটা হচ্ছে একটি তড়িৎদ্বার, এটা হচ্ছে আরেকটি তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে সবসময় ইলেকট্রন ত্যাগ করা। আর অধাতুর সবসময় ইলেকট্রন ত্যাগ করা। এখানে জিঙ্ক আমি এটা একটু আগেও বলেছি জিঙ্ক এবং কপার দুইটি মূল ধাতুই কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। এখন কারা ইলেকট্রন ত্যাগ করবে? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, জানার বিষয়। আমি একটু আগেই বলেছি যে জিঙ্ক যেহেতু সক্রিয় বেশি তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে। তার মানে কি হচ্ছে যেই বেশি সক্রিয় হবে সেটি ইলেকট্রন ত্যাগ করবে, অন্যটি আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। যেখানে যেহেতু জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে সে দ্রবণে আয়ন হিসাবে চলে আসবে আর ইলেকট্রনগুলো বাইরে তার দিয়ে এখানে চলে আসবে। যখন ইলেকট্রনগুলো ত্যাগ করে এই জিঙ্ক আয়ন দ্রবণে চলে আসার চেষ্টা করে তখন এখানে সেই তরল দ্রবণের উপরে একটি চাপ প্রয়োগ করে। এই যে দ্রবণের পৃষ্ঠতলে একটি চাপ প্রয়োগ করে। এটাকে বলা হয় এটা একটা চাপ প্রয়োগ করে। আবার এই জিঙ্ক আয়ন যখন জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে চলে আসে, আসার পরে সে আবার কিন্তু জিঙ্ক আয়ন থেকে আবার ধাতুতে রূপান্তরিত হতে চায়।
অর্থাৎ সে ডুয়েল আচরণ করে, এখানে দ্বিমুখী আচরণ করে। সে একবার জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে আসতে চায়, আবার দ্রবণ থেকে জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক ধাতুতে রূপান্তরিত হতে চায়। যখন রূপান্তরিত হতে চায় তখন এখানে এক ধরনের প্রেসার চাপ করে, অর্থাৎ যখন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে এখান থেকে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণ আসতে চায়, সে দ্রবণের উপর একটি চাপ প্রয়োগ করে থাকে, সেটাকে বলা হয় দ্রবণ চাপ। আবার জিঙ্ক আয়নগুলো যখন ইলেকট্রন গ্রহণ করে আবার জিঙ্ক হিসেবে এখানে প্রবেশ করতে চায়, অর্থাৎ জিঙ্ক ধাতুর উপরে প্রবেশ করতে চায় বা জমা হতে চায়, তখন সেটাকে বলা হয় অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। আমরা এখন এখানে শুধুমাত্র একটা কোষকে চিন্তা করি, এই পুরো কোষকে না, আমরা অর্ধ কোষকে চিন্তা করি। আমরা ধরে নিচ্ছি এখানে তার দ্বারা আমরা এখনো সংযোগ করি নাই, এখানে কোনো প্রকার সলভ রিজন নেই। আমরা শুধু এই অংশটুকু চিন্তা করি। কেন চিন্তা করব? এখানে আমরা অর্ধকোষ বিভব কি, এই বিভব কি আমাদেরকে এটা জানতে হবে। বিভব কি এটা আমাদেরকে জানতে হবে। আর এটা জানতে হলে আমাকে এই প্রথমে অর্ধকোষ সম্পর্কে জানতে হবে, তারপর আমরা পূর্ণ কোষ সম্পর্কে জানবো। এই যে আমরা এখানে লিখি যে কোষ বিভব 1.1 ভোল্ট, এটা জানতে হলে আমাকে প্রত্যেকটা কোষের অর্ধকোষ বিভব কি, তারপরে আমাকে পূর্ণ কোষ বিভব কি সেটা জানতে হবে। এই অর্ধকোষ বিভব কি সেটি আমি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরে নিচ্ছি আমার এখানে কোনো কিছুই নাই, শুধুমাত্র জিঙ্ক সালফেট দ্রবণ আমরা জিঙ্ক দণ্ডটা প্রবেশ করিয়েছি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেহেতু জিঙ্ক একটি ধাতু, তাহলে জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে চলে আসতে চায়, আর ইলেকট্রনগুলো জিঙ্ক ধাতুর উপরে জমা থাকে, যেহেতু এটি এখানে কোনো সংযোগ নেই, আর ইলেকট্রনগুলো এখানে জমা হতে থাকে। তখন এই ধাতু যখন আয়ন হিসেবে দ্রবণে আসতে চায়, দ্রবণের উপর সে একটি চাপ প্রয়োগ করে, যেটাকে বলা হয় দ্রবণ চাপ। আবার এই ধাতুর আয়নজয়ী যখন আয়ন হিসেবে দ্রবণে চলে আসে, সে আয়ন থেকে আয়ন হিসেবে তখন সে আবার ধাতু হিসাবে এই দণ্ডের উপরে জমা হতে চায়, অর্থাৎ সে আবার ইলেকট্রন গ্রহণ করতে চায়। তখন সে এই যে জিঙ্ক যখন ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসে, ইলেকট্রনগুলো ধাতব দণ্ডের উপরে ছিল, এই ধাতব দণ্ডের উপরে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো আবার জিঙ্ক আয়ন গ্রহণ করে জিঙ্ক ধাতব হিসেবে এখানে জমা হতে থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে জিঙ্ক দুই ধরনের আচরণ করতে হয়। সে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে আসতে চায়, আবার জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক হিসেবে জমা হতে চায়। এই যে তারা এখন দুই ধরনের চাপ প্রয়োগ করছে, একবার দ্রবণ চাপ আবার অসমোটিক চাপ। এই চাপের পার্থক্য কিন্তু চাপ দুটির মান কিন্তু সমান নয়, অর্থাৎ দুটি চাপের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়। এই চাপের পার্থক্যকেই বলা হয় অর্ধকোষ বিভব বা হাফ সেল পটেনশিয়াল। ঠিক একইভাবে কপারের বেলায় প্রযোজ্য। যদি কোনো সংযোগ না থাকে তখন কপারও একই আচরণ করার চেষ্টা করে। কপার ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হিসেবে দ্রবণে আসতে চায়। আবার কপার আয়নগুলো আবার ইলেকট্রন গ্রহণ করে কপারের উপরে জমা হতে চায়। যখন সে দ্রবণে আসতে চায় তখন সেটা হচ্ছে দ্রবণ চাপ। আবার যখন দ্রবণ থেকে সে আবার ধাতুতে দণ্ডে জমা হতে চায়, তখন সেটাকে বলা হয় অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। তখন এই অভিস্রবণ চাপ এবং দ্রবণ চাপের পার্থক্যের কারণে এখানে একটা বিভব তৈরি হয়। এটাকে বলা হয় অর্ধকোষ বিভব বা তড়িৎদ্বার বিভব বলা হয়। তড়িৎদ্বার বিভব। এখন যদি আমরা দুটি দণ্ডকে যুক্ত করে থাকি, দুটি দণ্ডকে যখন একসাথে তার দ্বারা যুক্ত করি তখন কিন্তু পূর্ণ কোষ হয়ে গেল। তখন এক ধরনের বিভব পাই, সেটাকে বলা হয় তড়িৎ চালক কোষ। কোষ বিভব বলে, সেটাকে কোষ বিভব বলে বা ইএমএফ বলে, ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, অথবা কোষ বিভব বলা হয় তাকে। যখন সংযোগ দিই তখন সেটাকে আমরা বলবো কোষ বিভব। কারণ হচ্ছে তখন এই তড়িৎদ্বার বিভব এবং এই তড়িৎদ্বার বিভবের মধ্যে একটি বিভবের পার্থক্য তৈরি হয়। আর এই বিভবটা যেহেতু কোষের জন্য হয়, সেজন্য এটাকে বলা হয় কোষ বিভব। আর সেটাকে আমরা এই দ্বারা প্রকাশ করে থাকি, ইকুয়াল টু 1.1 ভোল্ট। নট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অবস্থায়, আদর্শ অবস্থা 1.1 ভোল্ট। তাহলে আমরা এখানে তড়িৎদ্বার বিভব কি সেটা বোঝার চেষ্টা করলাম এবং কোষ বিভব কি সেটাও জানার চেষ্টা করলাম। এখন আমরা এই অ্যানোডে আমরা দেখেছি এখানে এটা অ্যানোড হিসেবে কাজ করে, কারণ হচ্ছে জিঙ্ক যখন আমরা কোষটা তৈরি করে ফেলবো তখন জিঙ্ক এবং কপারের মধ্যে আমরা কম্পেয়ার করব। কিন্তু যখন আমরা আলাদা হিসেবে অর্ধকোষ হিসেবে অর্থাৎ অর্ধকোষ হিসেবে চিন্তা করব তখন এটার মধ্যে কম্পেয়ার করব না, কারণ তারা তো আলাদাই, সম্পূর্ণ আলাদা, তখন তাদের চিন্তাটাও হবে আলাদা। আমি এজন্য এটা যখন আমরা বলবো কি ইলেকট্রোড বা তড়িৎদ্বার বিভব তখন এটাকে আলাদা চিন্তা করব, এটাকে আলাদা চিন্তা করব। যখন কোষ বিভব বলবো তখন দুইটাকে আমরা একসাথে চিন্তা করব। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কোষ বিভবের যখন আমরা কোষ তৈরি করে ফেলবো তখন এই দ্রবণ অর্থাৎ জিঙ্ক এবং কপারের মধ্যে কম্পেয়ার করা যাবে। আর যেহেতু জিঙ্ক অধিকতর সক্রিয় তখন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, আর এখানে কপারের এই সেই ইলেকট্রনগুলো এখান দিয়ে এসে
এখানে দ্রবণে চলে আসবে, অর্থাৎ বহির তার দিয়ে দ্রবণে চলে আসলে কপার আয়ন সেই ইলেকট্রনগুলো গ্রহণ করবে। সেই বিক্রিয়াটা আমরা এখানে দেখাতে পারি। জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে, আর কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হচ্ছে। আর যখন সম্পূর্ণ বিক্রিয়াটি হবে তখন জিঙ্ক প্লাস কপার আয়ন ইকুয়াল টু জিঙ্ক প্লাস আয়ন প্লাস কপার, অর্থাৎ আমরা এই দুটো বিক্রিয়া যদি যোগ করি তাহলে আমরা পাবো জিঙ্ক প্লাস কপার আয়ন বিক্রিয়া করে তৈরি হচ্ছে জিঙ্ক আয়ন প্লাস কপার। আর সেক্ষেত্রে ই নট হচ্ছে 1.1 ভোল্ট। ই নট মানে হচ্ছে তড়িৎ অর্থাৎ কোষ বিভব। এটি হচ্ছে কোষ বিভব। এখন এই কোষ বিভবটি কিভাবে হিসাব করে সেটা আমরা দেখব। কোষ বিভবকে আমরা লিখতে পারি ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড অক্সিডেশন। এটা কি? এটা আমরা দেখলাম এখানে অ্যানোডে অক্সিডেশন হয়েছে আর ক্যাথোডে রিডাকশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অ্যানোডে জারণ হয়েছে, ক্যাথোডে বিজারণ হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে ই নট অ্যানোড মানে হচ্ছে অ্যানোডের জারণ বিভব, আর ই নট ক্যাথোড হচ্ছে ক্যাথোডের জারণ বিভব। এই যে একটু আগে আমরা যেটা আলোচনা করেছিলাম তড়িৎদ্বার কোষ তড়িৎদ্বার বিভব আর এটা তড়িৎদ্বার বিভব। তাহলে এই যে এটা হচ্ছে অ্যানোডের, এই যে এখানে এই যেহেতু জিঙ্ক যখন আমরা জিঙ্কের দণ্ড এবং কপারের দণ্ড যুক্ত করব তখন এটা হচ্ছে জিঙ্কের জন্য জিঙ্কের তড়িৎদ্বার বিভব, এটা হচ্ছে কপারের জন্য অর্থাৎ ক্যাথোডের জন্য তড়িৎদ্বার বিভব। তখন এটাকে আমরা লিখবো অ্যানোড ই নট অক্সিডেশন মানে হচ্ছে অ্যানোডের জারণ বিভব, ই নট ক্যাথোড রিডাকশন হচ্ছে মানে ক্যাথোডের জারণ বিভব। এখন আমরা এই অ্যানোড অক্সিডেশনটাকে আমরা ঠিক রেখে যদি ক্যাথোডে অক্সিডেশন ঘটাতে চাই তাহলে এটা মাইনাস সাইন হয়ে যাবে। কারণ হচ্ছে রিডক্সের অপোজিট কি? অক্সিডেশন। তাহলে অক্সিডেশনটাকে যদি আমরা উল্টে লিখি, রিডক্সটাকে যদি অক্সিডেশন লিখি তাহলে আমার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমি ক্যাথোডে রিডাকশন যদি রেখে দেই তাহলে যদি অ্যানোডে রিডাকশন করতে চাই, অ্যানোডে সাধারণত কি হয়? অক্সিডেশন হয়, এটা স্বাভাবিক অবস্থা। তাহলে এখানে আমরা যদি রিডাকশন করতে চাই অর্থাৎ বিজারণ করতে চাই তাহলে এদিকে অবশ্যই প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, সেজন্য এটা মাইনাস অ্যানোড ই নট অ্যানোড রিডাকশন। আমরা দেখতে পাচ্ছি মূল ইকুয়েশনটি হচ্ছে এটা, কারণ কোষ বিভব মানে হচ্ছে অ্যানোডের অক্সিডেশন বিভব যোগ ক্যাথোডের রিডাকশন বিভব। কিন্তু এটাকে আমরা উল্টায়ও লিখতে পারি, যদি আমরা ক্যাথোডের রিডাকশন করতে পারি তাহলে ক্যাথোডের অক্সিডেশনটাও আমরা ঘটাইতে পারি। তাহলে অক্সিডেশন যদি আমরা এখানে ঘটাই তাহলে তার মানটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। আবার যদি অ্যানোডে অক্সিডেশন হয় এটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন আমরা যদি অস্বাভাবিক কিছু ঘটাইতে চাই, অর্থাৎ কেউ যদি উত্তর দিকে যেতে চায় সেটা হচ্ছে তার স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু তাকে যদি আমি ধাক্কায় দক্ষিণ দিকে নিতে চাই তখন সে কি হয়? তার মুখ ফিরায় ফেলে, অর্থাৎ তার দিকটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে অ্যানোডে অক্সিডেশনটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। এখন এটা যদি আমরা রিঅ্যাকশন ঘটাতে যাই তাহলে এখানে প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাবে। আবার ক্যাথোডে রিডাকশনটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া এবং সেটা প্লাস, কিন্তু আমরা ক্যাথোডে যদি অক্সিডেশন ঘটাইতে চাই তাহলে সেটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। সেজন্যই আমরা তড়িৎ কোষের ইএমএফ অর্থাৎ ই সেলকে এভাবে লিখতে পারি, তিন ভাবেই লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবে লিখতে পারবে। আমাদেরকে এই ইকুয়েশনটা মূলত মনে রাখতে হবে, তাহলে আমরা বাকিগুলো নিজেই লিখতে পারবো। আর এই ইকুয়েশন গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ পরীক্ষার জন্য এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু কোষের বিভব নির্ণয় করব। আমরা বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে, গাণিতিক সমস্যার সমাধান আসে যে ই সেল কিভাবে আমরা নির্ণয় করব, তাহলে এই সমীকরণ থেকেই আমরা নির্ণয় করব। সেজন্য এই সমীকরণটা আমাদেরকে মনে রাখতে হবে। কেন? যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে ই নট সেল নির্ণয় করব কার? যে গ্যালভানিক সেলটা আমরা তখন আলোচনা করেছি জিঙ্ক সালফেট এবং কপার সালফেটের নিয়ে। অর্থাৎ এই যে গ্যালভানিক সেলটা আছে এর ইএমএফটা 1.1 কিভাবে আসছে সেটা আমরা হিসাব করতে পারবো। কারণ প্রত্যেকটি এরকম একটা চার্ট তোমাদের বইতে দেওয়া আছে 4.3 এ। তড়িৎদ্বার বিজারণ বিভবের মান দেওয়া আছে। সেখানে তোমার ক্যাথোড অর্থাৎ কপারের বিজারণ বিভবের মান দেওয়া আছে তোমার 0.34 প্লাস 34, কিন্তু জিঙ্কের বেলায় জারণ বিভবের মান দেওয়া আছে -0.76 ভোল্ট। এটা হচ্ছে জিঙ্কের বিজারণ বিভবের মান, জিঙ্কের বিজারণ বিভবের মান। আর এখানে যেহেতু আমরা গ্যালভানিক সেল আলোচনা করছি সেটা হচ্ছে জিঙ্ক এবং কপার দ্বারা তৈরি, সেজন্য আমরা জিঙ্ক এবং কপারের মানগুলো এখানে বসাবো। এখানে কিন্তু ম্যাঙ্গানিজের মান বসানো যাবে না, তারপরে পটাশিয়ামের মান বসানো যাবে না, কারণ হচ্ছে আমরা তুলনা করছি কারে জিঙ্ক এবং কপার। যদি আমি এখানে পটাশিয়াম এবং কপার নিতাম তাহলে আমি পটাশিয়াম এবং কপারেরটা আলোচনা করতাম। এখন এই ধরনের একটা মান দেওয়া থাকবে তোমাদের বিজারণ বিভবের মান দেওয়া থাকবে, ওই বিজারণ বিভবের মান থেকেই আমরা এই ইকুয়েশনটা বসিয়ে এই ইকুয়েশন থেকে ই নট সেলের মান বের করতে পারবো। যেমন এখানে কপারের বিজারণ বিভবের মান দেওয়া আছে 0.34, তাহলে আমরা যদি এই সমীকরণটি ব্যবহার করি তাহলে এখানে কপারের মানটা এখানে সরাসরি 0.34 বসায় দিলাম। আর জিঙ্কের বিজারণ বিভবের মান দেওয়া হচ্ছে -0.76,
তাহলে এটার মান হবে -0.76। তাহলে আমরা যোগ করলে এটা হবে 1.1 ভোল্ট। তাহলে আমরা এভাবেই সহজেই বিজারণ বিভব থেকে ইনার সেলের মান বের করতে পারবো। আমরা আরো অনেক গাণিতিক সমস্যার সমাধান করব, সেখানে আমরা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো কোষের ইএমএফ সেল বা ইএমএফ বা ইনট সেল বা ই সেল বা কোষ বিভব নির্ণয় করার জন্য এই সমীকরণগুলো মনে রাখার চেষ্টা করব। এরপর আসি আমরা অর্ধকোষ উপস্থাপন। আমরা জানি এখানে একটি কোষের দুটি অংশ থাকে, একটা অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। এই ক্যাথোড যে অ্যানোডের যে বিক্রিয়াটি হয় সেটা হচ্ছে অর্ধকোষ, ক্যাথোডের যে বিক্রিয়া সেটা হচ্ছে আরেকটি অর্ধকোষ। এখন এই অর্ধকোষগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমরা একটু দেখে নিই। যে প্রথমে কি করব, ধাতু এবং ধাতব আয়নের সংস্পর্শে একটি তির্যক রেখা দিয়ে আমরা প্রকাশ করব। যেমন সিলভার যদি সিলভার আয়নে রূপান্তরিত হয় অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে, তখন সিলভার এবং সিলভার আয়নের মাঝখানে আমরা একটা তির্যক সাইন ব্যবহার করব। আবার এখানে প্লাটিনাম ধাতুর যেহেতু আমরা এটা হাইড্রোজেন ইলেকট্রোড বলা হয়, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে যখন হাইড্রোজেন আয়নে রূপান্তরিত হয় তখন সে এখান থেকে হাইড্রোজেন এবং হাইড্রোজেন আয়নের মাঝখানে আমরা একটা তির্যক সাইন ব্যবহার করেছি। এখানে প্লাটিনাম ব্যবহার করেছে কারণ হাইড্রোজেন ইলেকট্রোডের মধ্যে একটা প্লাটিনাম তার ব্যবহার করা হয়, সেজন্য প্লাটিনামটি ব্যবহার করা হয়েছে। এখন হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া সংঘটিত হলে প্রথমে ইলেকট্রোড তারপর ইলেকট্রোলাইট আয়ন, এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত হলে প্রথমে ইলেকট্রোলাইট আয়ন তারপর ইলেকট্রোড, এই ক্রমানুসারে লিখতে হবে। অর্থাৎ যদি প্রথমে জারণ হয় অর্ধকোষ বিক্রিয়ার মধ্যে সংঘটিত হলে প্রথম ইলেকট্রোড তার ইলেকট্রোলাইট, অর্থাৎ যদি জারণ বিক্রিয়া ঘটে তাহলে প্রথমে লিখতে হবে ধাতু তারপরে ধাতব আয়ন। যেমন এখানে আমরা লিখি, এই উদাহরণ হিসেবে আমরা এটা নিতে পারি, সিলভার এখানে ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে রূপান্তরিত হয়েছে, তার মানে জারণ হয়েছে, সিলভারটা আগে হবে তারপরে সিলভার আয়ন হবে। এখন এখানে যদি সিলভার ক্লোরাইড থেকে সিলভার ক্লোরাইড, এখানে যে এখানে দেখা যায় সিলভার প্লাস ক্লোরাইড আয়ন বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড প্লাস ইলেকট্রন তৈরি হয়েছে, অর্থাৎ এখানে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করেছে এবং সিলভার ক্লোরাইড তৈরি হয়েছে, এখানে ইলেকট্রনের জারণ হয়েছে, সেজন্য এটা হচ্ছে আমরা লিখবো সিলভার ক্লোরাইড তির্যক সাইন দিয়ে লিখলে আমরা আরো সহজভাবে লিখতে পারি। এখানে যে আমি যদি আরেকটা উদাহরণ নিই, জিঙ্ক যদি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হয় তাহলে সে অর্ধকোষটি হবে জিঙ্ক, এরকম তির্যক সাইন দিয়ে তারপরে জিঙ্ক আয়ন। এখন যদি বিজারণ বিক্রিয়া হয়, যেমন কপারের কথা আমরা চিন্তা করতে পারি, কিছুক্ষণ আগে যেখানে আমরা দেখেছি, তাহলে সেটাকে যদি যেমন এখানে আমরা যেমন দেখেছি কপার কি করে ইলেকট্রন এখানে গ্রহণ করে, কপার এখানে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা বিজারণ হচ্ছে। তাহলে বিজারণ হওয়ার কারণে যেহেতু এটা বিজারিত হচ্ছে তাহলে এটা আগে লিখবো তারপরে এটা লিখবো, তাদের মাঝখানে একটা হাইফেন লিখবো। আর এখানে জিঙ্ক যেহেতু জারিত হচ্ছে তাহলে আগে জিঙ্ক লিখবো তারপর একটা হাইফেন দিয়ে জিঙ্ক আয়ন লিখবো। আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। এই যে বিজারণ বিভব, এখানে জিঙ্ক আবার ইলেকট্রন ত্যাগ গ্রহণ করছে, সেজন্য এটা বিজারণ বিভব, সেজন্য জিঙ্ক আয়ন আগে তারপরে তির্যক সাইন দিয়ে আমরা জিঙ্ক লিখছি। যদি এটা জারণ ঘটতো জিঙ্কের বেলায় একই পদার্থ, যদি জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হতো তাহলে জিঙ্কটা আগে চলে যেত, জিঙ্ক আয়ন পরে চলে আসতো, মাঝখানে তির্যক সাইন হতো। আর এখানে যেহেতু বিজারণ ঘটেছে সেজন্য জিঙ্ক আয়ন, অর্থাৎ জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক হয়েছে, সেজন্য জিঙ্ক আয়নটা আগে থাকবে তারপর তির্যক সাইন তারপর হবে জিঙ্ক। অর্থাৎ যদি জারণ ঘটে তাহলে ধাতু আগে তারপরে ধাতব আয়ন, মাঝখানে এরর সাইন, তির্যক সাইনটি হবে। আর যদি বিজারণ ঘটে তাহলে প্রথমে ধাতব আয়ন তারপর হচ্ছে তির্যক সাইন তারপর হচ্ছে ধাতু, এভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে। এবার পর আমরা কিভাবে কোষ স্থাপন করব, অর্থাৎ কোষ আমরা এতক্ষণ অর্ধকোষটা কিভাবে লিখবো সেটা দেখলাম, এবার কোষটা কিভাবে লিখবো সেটা আমরা দেখি। কোষ মানে হচ্ছে দুটি অর্ধকোষের সমন্বয়, সেটি হচ্ছে কোষ। তাহলে আমরা কি করব, কোষ লেখার সময় অবশ্যই আগে জারণ অর্ধকোষটি লিখতে হবে তারপরে বিজারণ অর্ধকোষটি লিখতে হবে। এক্ষেত্রে মনে করো আমরা যেমন গ্যালভানিক সেলের কথা চিন্তা করি, সেখানে জিঙ্ক এবং জিঙ্ক সালফেটের দ্রবণ ছিল, আরেকটা কপার সালফেট এবং কপার দ্রবণ ছিল। আর জিঙ্ক এবং জিঙ্ক সালফেট যে দ্রবণ ছিল সেখানে জারণ হয়েছে কার, জিঙ্কের, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয়েছে, জারণ হয়েছে, তাহলে সেটা আগে লিখবো। তারপরে এই দুটি অর্ধকোষের মাঝখানে একটা তির্যক সাইন ব্যবহার করা হয়, একটি তির্যক সাইন ব্যবহার করা হয়। তখন আমরা বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কপার, কপারের দ্রবণে, কপার সালফেটের দ্রবণে কি ছিল, বিজারণ ঘটেছে, অর্থাৎ কপার আয়ন থেকে কপারে রূপান্তরিত হয়েছে, সেজন্য বিজারণ অর্ধকোষটি হবে ডানে, এবং দুটি অর্ধকোষের মাঝখানে একটা তির্যক সাইন ব্যবহার, একটা খাড়া সাইন ব্যবহার করা হয়।
মনে রাখতে হবে এখানে আমরা দুটি অর্ধকোষকে এখানে সরাসরি সংযোগ করতে পারি অথবা পরোক্ষ সংযোগ করতে পারি। যদি আমরা প্রত্যক্ষ সংযোগ করি তখন দুটি অর্ধকোষের মাঝখানে একটি খাড়া লাইন, আর যদি আমরা পরোক্ষ সংযোগ করি তাহলে সেক্ষেত্রে দুটি খাড়া লাইন ব্যবহার করতে হবে। আর আমরা সাধারণত এই পরোক্ষ সংযোগ নিয়ে কাজ করব এবং সেক্ষেত্রে আমরা দুটি খাড়া লাইন ব্যবহার করব। যেমন আমরা যে গ্যালভানিক সেলটি দেখিয়েছি সেটা হচ্ছে পরোক্ষ সংযোগ, অর্থাৎ দুটি পাত্র আলাদা, সেজন্য এটাকে বলা হয় পরোক্ষ সংযোগ, আর সেক্ষেত্রে সলব্রিজ ব্যবহার করতে হয়। আর যদি প্রত্যক্ষ সংযোগ হয় তখন একই পাত্রের মধ্যে আমরা একটি অর্ধবৃত্ত পর্দা দ্বারা দুটি দ্রবণকে আলাদা করে নেব, কিন্তু দ্রবণ দুটি একই পাত্রে থাকবে, সেক্ষেত্রে এটাকে বলা হয় প্রত্যক্ষ সংযোগ। আর প্রত্যক্ষ সংযোগের বেলা একটি খাড়া লাইন থাকবে দুটি অর্ধকোষের মাঝখানে, আর যদি পরোক্ষ সংযোগ হয় তাহলে দুটি অর্ধকোষের মাঝখানে দুটি খাড়া লাইন থাকবে। তাহলে আমরা কোষ উপস্থাপন করার সময় সবসময় মনে রাখবো জারণ অর্ধকোষ হবে বামে আর মাঝখানে একটা খাড়া লাইন হবে, তার ডানে থাকবে বিজারণ অর্ধকোষ। অথবা এভাবে বলতে পারি অ্যানোডে যে বিক্রিয়াটি ঘটবে সেটা বামে থাকবে, ক্যাথোডে যে বিক্রিয়াটি ঘটবে সেটা ডানে থাকবে। এভাবে আমরা কোষ উপস্থাপন করতে পারবো, আর এইভাবে আমরা গ্যালভানিক সেলটাকে প্রকাশ করতে পারি। এখন বিভবের চিহ্ন আমরা যেমন কিছুক্ষণ আগে দেখেছিলাম যে গ্যালভানিক কোষের বিভব হচ্ছে 1.1 ভোল্ট। এটা তো -1.1 ভোল্ট হতে পারে। কখন -1.1 হবে সেটা আমি একটু পরে আলোচনা করছি, তার আগে আমি এই উদাহরণটা নিয়ে নিই। যদি ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হয়, অর্থাৎ অ্যানোডে জারিত হয়, যদি কোষকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে ডান দিকের তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত, অর্থাৎ ইলেকট্রন ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত, তাহলে কোষের তড়িৎচালক বলের মান ঋণাত্মক হবে। দুটি কন্ডিশন আমি আবার একটু বলি যে এখানে তড়িৎ কোষের বহির্বর্তনী দিয়ে যদি ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হয় তবে কোষের তড়িৎ চালক বলকে ধনাত্মক ধরা হয়। আর যদি কোষকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে ডান দিকের তড়িৎ দ্বারে জারণ বিক্রিয়া ঘটে তবে ইলেকট্রন ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হয়, তাহলে কোষের তড়িৎ চালক বলকে ঋণাত্মক ধরা হয়। অর্থাৎ যখন অ্যানোডে জারণ ঘটবে তখন আমরা সেটাকে ধরে নেব তড়িৎ চালক বলের মান, তড়িৎ কোষের তড়িৎ চালক বলের মানটা হবে ধনাত্মক। আর যদি ডানে জারণ হয় অর্থাৎ ডানের অংশে অ্যানোড হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা মান ঋণাত্মক হবে। যেমন এখানে আমরা হাইড্রোজেন ইলেকট্রোডের কথা চিন্তা করি, হাইড্রোজেন থেকে যদি হাইড্রোজেন আয়ন রূপান্তরিত হয় এবং সিলভার আয়ন থেকে সিলভারে রূপান্তরিত হয়, এখানে হাইড্রোজেন সিলভারের চেয়ে অধিক সক্রিয় হওয়ার কারণে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করবে এবং সে অ্যানোড হিসেবে কাজ করবে। আর সিলভার আয়ন কম সক্রিয় হওয়ার কারণে সে ইলেকট্রন গ্রহণ করে সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করে সিলভারে রূপান্তরিত হবে। অর্থাৎ এখানে অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে। আর অ্যানোডটা বাম পাশে আছে, অর্থাৎ এখানে ইলেকট্রন প্রবাহ হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, সেজন্য তড়িৎ চালক বলের মান হচ্ছে +2.2 ভোল্ট। কিন্তু যদি আমি এই অংশটাকে যদি বামে লিখি আর এই অংশটাকে যদি ডানে লিখি, অর্থাৎ এখানে সিলভার থেকে সিলভার আয়ন হয়, অর্থাৎ সিলভার থেকে সিলভার আয়ন হয় এবং হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন হয়, যেটা হওয়ার কথা, কারণ এটা কম সক্রিয় হওয়ার কারণে হওয়ার কথা ছিল এটা জারিত, এটা হচ্ছে এটা থাকার কথা ছিল ডানে, কিন্তু যদি কোনো কারণে এটা বামে লিখি এবং এটাকে ডানে লিখি, অর্থাৎ এখানে কি হচ্ছে জারণ ঘটছে, কম সক্রিয় ধাতুর জারণ ঘটছে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহটা হচ্ছে মূলত বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে, এর জন্য তার তড়িৎচালক বলের মান হবে -0.2 ভোল্ট। এখানে আমি আবারও বলি, এই কোষটার বেলায় এই হাইড্রোজেন অধিক সক্রিয় হওয়ার কারণে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করবে এবং সেটি অ্যানোডটি বাম দিকে থাকবে এবং ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হবে, আর সেক্ষেত্রে তার মানটা হবে 0.2 ভোল্ট। আর এখানে যেহেতু সিলভারটি হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় এবং ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে প্রবাহিত হবে ডান দিক থেকে বাম দিকে এবং সেক্ষেত্রে তার তড়িৎচালক বলের মান হবে 0.2 ভোল্ট। ঠিক একইভাবে আমরা যদি লিখেছিলাম যে গ্যালভানিক কোষের বেলায় জিঙ্ক থেকে জিঙ্ক আয়নে রূপান্তরিত হয়ে তারপর লিখছি কপার আয়ন থেকে কপার রূপান্তরিত, সেক্ষেত্রে তড়িৎচালক বলের মান ছিল 0.11 ভোল্ট। কিন্তু যদি আমরা কপারটাকে বাম দিকে নিয়ে আসি আর জিঙ্কটাকে ডান দিকে নিয়ে যাই, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাই, তখন সেটা হয়ে যাবে -1.1 ভোল্ট। তাহলে এভাবে আমরা বিভবকে প্রকাশ করে থাকবো এবং বিভবের মান পরিবর্তিত হবে। এবার আমরা কিছু প্র্যাকটিস করি যে অর্ধ সেল বিক্রিয়া ও সেল বিক্রিয়া কিভাবে আমরা লিখবো, তার কিছু এখানে একটা প্র্যাকটিস সেকশন, যেটা আমি যেমন এখানে একটা পূর্ণ কোষ দেওয়া আছে, তার অর্ধকোষ কিভাবে লিখবো, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, অর্থাৎ এখানে বামে হচ্ছে অ্যানোড, ডানে হচ্ছে ক্যাথোড, অর্থাৎ এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত অর্থাৎ জারণ হবে। আবার এখানে ক্যাথোডে কপার আয়ন
ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হবে, সুতরাং বিজারণ বিক্রিয়া ঘটবে। আর এটাকে আমরা যোগ করলে বিক্রিয়াটি এই ধরনের হবে। ঠিক একইভাবে বাকি দুটি বিক্রিয়াও তোমরা প্র্যাকটিস করবা বাসায়। আশা করি তোমরা বুঝবা এবং আমি মনে করি তোমরা এই আজকের যে আমি লেকচারটা দিয়েছি এখান থেকে অনেক বেশি উপকৃত হবে এবং প্রত্যেকটি টপিক এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই যে হাফ সেল বিক্রিয়া, সেল বিক্রিয়া এগুলো আমাদের গাণিতিক সমাধান করার জন্য এগুলো অবশ্যই আমাদের খুবই ভালোভাবে এই সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যানোড বিক্রিয়া কি, ক্যাথোড বিক্রিয়া কি, জারণ অর্ধ বিক্রিয়া কি, বিজারণ অর্ধ বিক্রিয়া কি, এটা যদি আমি আইডেন্টিফাই না করতে পারি আমি গাণিতিক সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারবো না। সেজন্য আজকের এই ক্লাসগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবা। কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা জানাবা। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা প্রথমে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার দেখলাম, তারপরে কিভাবে আমরা অর্ধকোষ প্রকাশ করে সেটা দেখলাম, কিভাবে পূর্ণকোষ প্রকাশ করে সেটা দেখলাম, কিভাবে বিভবকে প্রকাশ করে সেটাও দেখলাম। আর এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য মনে রাখতে হবে। যদি আমি আজকের এই বিষয়গুলোকে যদি ভালোভাবে মনে না রাখতে পারি তাহলে এই অধ্যায় থেকে আমাকে আনসার করা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং আজকের যে আমি যা কিছু আলোচনা করেছি এগুলো খুবই, আমি বারবার বলছি, খুবই গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবা এবং মনে রাখার চেষ্টা করবা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।